মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড়। উৎসব মুখর পরিবেশে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের ফর্ম জমা। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনো সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে। নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে। গফরগাঁওয়ে রাতের আধারে উধাও প্রায় 20 ফুট রেল লাইন। অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সহ 2টি বগি, বিকল্প রুটে চলছে ঢাকা ময়মনসিংহের ট্রেন। সারা দেশে বেড়েছে শীতের দাপট, বিপাকে হতদরিদ্র ছিন্নমূল মানুষ। চাঁদপুরে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রথমে ছিল হালকা জ্বর, তারপরে বমি, মনে করেন এক রাত্রে 7 বার বমি করছে। কমে না, বমিও কমে না। একটু যদি আমি আইতে যাই আমার শরীর অস্থির গদিয়া লাগে। চোরাচালান ঠেকাতে হবিগঞ্জের সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিজিবি। স্থানীয়দের জীবনমান উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিনামূল্যে ক্যাম্পিং করা হয়েছে, ওষুধপত্র দেওয়া হয়েছে এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ডাক্তার এসেছিল, নার্স এসেছিল, বিজিপি এরাও এসেছিল। আমাদের খুব ভালো লেগেছে। বিপুল পরিমাণ আমরা মাদক, গাঁজা, মদ, ফেন্সিডিল অন্যান্য যে সমস্ত জিনিসপত্র আছে সব আমরা আটক করতে সক্ষম হয়েছি। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিনে আজ সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর প্রার্থী কর্মী সমর্থকদের ভিড়। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া, বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফেনী 1 আসনেও আজ বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা। খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমানকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টু সহ নেতাকর্মীরা। এই আসনটিতে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় দিনাজপুর 3 আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কিছু নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 11 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দিনাজপুর 6 আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার স্ত্রী। কুমিল্লা 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনোনয়নপত্র দাখিল করেছেন নরসিংদী 2 আসনে।
পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, ইচ্ছা মতো ভোট দিতে পারবে এবং জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন এই জনবিরোধী কোনো কাজ হবে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেটি জনগণের রাজনৈতিক দল, যেটি উদারপন্থী রাজনৈতিক দল। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান তিনি। কুমিল্লা ১১ আসনে মনোনয়ন ফর্ম দাখিল করেছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 10 দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে। এছাড়া মনোনয়নপত্র জমা দিতে বিভিন্ন জেলায় দিনভর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমান রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা। জারিন অর্নি, যমুনা নিউজ। আমরা রংপুর এবং রাজশাহীতে যাব। মনোনয়নপত্র জমাদান কার্যক্রমের সবশেষ যে খবর তা জানানোর জন্য সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছি রংপুরে। সহকর্মী আছেন মাজহারুল মান্নান আমাদের জন্য অপেক্ষারত। মাজহার, রংপুরের 6টি আসনে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন একটু বিস্তারিত করে জানাবেন। সেই তথ্যটি এখন পর্যন্ত আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা আছি, সেখান থেকে এখন অবধি জানানো হয়নি যে সর্বমোট কতজন মনোনয়নপত্র জমা দিল। তবে আমাদের কাছে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি এখানে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আমরা আমাদের সূত্র থেকে যেটি জানতে পেরেছি, আমি যদি আপনাকে একটু তথ্যটি দেই যে কিছুক্ষণ আগে এখানে রংপুর যে 4 আসনটি আছে, সেই 4 আসনের এনসিপি মনোনীত প্রার্থী, এনসিপির যিনি জাতীয় সদস্য সচিব যিনি জনাব আক্তার হোসেন, তিনি এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং জমা দিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে 3টি জায়গায় অর্থাৎ আধিপত্যবাদ বিরোধী অবস্থান, সংস্কার বাস্তবায়ন সহ অন্যান্য দাবিতে যে জামাতের সাথে তারা জোটে গেছেন, এই ভোটের জোট তাদের অব্যাহত রাখবেন। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে যারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান রেখে সেই পদত্যাগপত্র তারা গ্রহণ করবেন। এবং আরেকটি প্রশ্ন ছিল তার কাছে যে জামাতের সাথে আসন সমঝোতার বিষয়ে, তবে সেটি তিনি বলেছেন যে আসন আসলে কোথায় কোথায় ছাড় দেওয়া হবে সেটি আসলে আলোচনার পর জানা যাবে। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি, রংপুরের যে 6টি আসন আছে, 5টি আসনেই যে জামাত মনোনীত প্রার্থী তারা মনোনয়নপত্র দাখিল করেছেন, একটি আসনে দাখিল করেননি, সেটি হচ্ছে রংপুর 4 আসন, সেটি এনসিপিকে ছেড়ে দেওয়ার কথা, অর্থাৎ যেখান থেকে আক্তার তুলেছেন। এর আগে তথ্য যদি দেই যে বেলা 1:30টায় যে এটিএম আজহারুল ইসলাম, জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির জনাব এটিএম আজহারুল ইসলাম রংপুর 2 আসন থেকে তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এবং এখানে জিএম কাদেরের পক্ষে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নয়, এই যে পাশেই যে আঞ্চলিক নির্বাচন অফিস আছে সেই নির্বাচন অফিসে জিএম কাদেরের পক্ষে প্রেসিডিয়াম সদস্য এস.এম. ইয়াসির এবং লেবু সাহেবের নেতৃত্বে সেখানে জমা দেওয়া হয়েছে। এবং তারা যেটি বলছেন জমা দেওয়ার পরে যে রংপুর 3 আসনে জিএম কাদের লড়বেন এবং তিনি বলছেন যে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের উপর তাদের আস্থা না থাকার কারণে তারা আঞ্চলিক নির্বাচন অফিসে তারা জমা দিয়েছেন। এবং একই কথা যদি বলি, এই আসনে অর্থাৎ এখানে রংপুর 3 আসনে বিএনপির শামসুজ্জামান শামু এবং এই জায়গাতে জমা দিয়েছেন রংপুর 6 আসনের জনাব বিএনপির যিনি জনাব সাইফুল ইসলাম। এখানে রংপুর 3 আসনে জামাত ইসলামীর মাহবুবুর রহমান বেলাল জমা দিয়েছেন। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী জনাব আমিরুজ্জামান পিয়াল এবং এখন এই মুহূর্তে আমরা দেখছি তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী আছেন আনোয়ারা ইসলাম রানী, তিনি ভিতরে আছেন এবং তার কর্মী সমর্থকরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছেন। একটি বিষয় বলি যে আচরণবিধি মানার ব্যাপারে প্রত্যেকটি প্রার্থী ছিল তারা খুবই সজাগ ছিল। আমরা দেখেছি যে শোডাউন এসেছিল কিন্তু কোনো ধরনের সাউন্ড হয়নি, অর্থাৎ কোনো স্লোগান হয়নি, অর্থাৎ এটি আচরণবিধি মানার ব্যাপারে প্রশাসন পক্ষ থেকে যে আহ্বানটি জানানো হয়েছিল তারা মেনেছেন। আরেকটি বিষয় বলি, যদি আমি আপনাকে রংপুর 1 আসনের কথা বলি, সেখানে জাতীয় পার্টির মঞ্জুম আলী জমা দিয়েছেন বিএনপির মোকাররম হোসেন সুজন জমা দিয়েছেন। এছাড়া ওখানে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী যারা প্রার্থী আছেন তারা দিয়েছেন। অর্থাৎ রংপুরে যে 6টি আসন আছে, বিএনপি, এনসিপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, শুধু জামাত ইসলামী রংপুর 4 আসনে মনোনয়নপত্র জমা দেননি। এবং সেটি আমরা সেই প্রার্থীর সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে কোনোভাবে অন করা যায়নি। তবে তিনি একটি গণমাধ্যমকে বলেছেন, যেটি ব্রডকাস্ট হয়েছে, যে তিনি এনসিপির সৌজন্যে সেটি তিনি ছেড়ে দিয়েছেন, এই ধরনের কথা বলেছেন। ধন্যবাদ, আপনি বেশ বিস্তারিত তথ্য আমাদের জানাচ্ছিলেন। এ পর্যায়ে রাজশাহীতে যাই, সহকর্মী তারেক মাহমুদ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। তারেক, আপনি একটু জানান মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ কি খবর আপনার কাছে আছে?
বৃষ্টি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজশাহী যে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে মোট 56 জন যারা মনোনয়ন উত্তোলন করেছিলেন বিভিন্ন দলের, তাদের মধ্যে মোট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 21 জন প্রার্থী তাদের মনোনয়নটি জমা দিয়েছেন। এছাড়াও রাজশাহীর যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলাতে তারাও মনোনয়নপত্র সেটি জমা দিয়েছেন এবং শেষ সময়ে আমরা দেখেছি যে রাজশাহী 5 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনি মনোনয়ন জমা দিয়ে এইমাত্র তিনি নিচে নেমে এসেছেন। একটু তার সাথে একটু কথা বলতে চাই। নির্বাচনের যে পরিবেশ সেটি কেমন দেখছেন একটু বলবেন। নির্বাচন পরিচয় ভালো আছে, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো হবে। ভালো আছে ইনশাল্লাহ, ভালো আছে। আমার দুপুরের দিকে জামাতের যিনি মনোনীত প্রার্থী রাজশাহী 1 আসনের, উনি অভিযোগ করছেন যে এখন লেভেল প্লেইং ফিল্ড সেটি নেই, কিছু অভিযোগ করেছেন। এই অভিযোগ নিয়ে আসলে আপনাদের মতামতটা কি বা কি অবস্থা? আমরা তো ভালো দেখছি, আমরা ভালোর জন্যই তো প্রস্তুতি নিয়েছি, নির্বাচন করছি। নির্বাচনের জন্য মানুষ উচ্ছ্বাসিত, খুব মানুষ নির্বাচন করতে চায়, ভোট দিতে চায়। লেভেল প্লেইং ফিল্ড ভালো আছে ইনশাআল্লাহ, আর ভালো সামনে। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি শুনছিলেন। এবং রাজশাহীর 9টি উপজেলায় মোট এই 56 জন প্রার্থী, যারা সম্ভাব্য প্রার্থী বিভিন্ন দলের, তারা এই শেষ দিনে উৎসবমুখর পরিবেশে যে কর্মী সমর্থকদের সাথে নিয়ে আমরা দেখেছি যে তারা নেতাকর্মীদের নিয়ে কিন্তু সকাল 10টার দিকে রাজশাহীর যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা আসেন এবং বেলা 11টার পরেই আমরা দেখেছি রাজশাহী 1 আসনের যিনি জামাতের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান, তিনি সর্বপ্রথম মনোনয়নটি জমা দেন। এরপরে রাজশাহী 2 আসন, রাজশাহী 3 আসন এবং অন্যান্য আসনের যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন সকলেই কিন্তু এই রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেটি কিন্তু মনোনয়নপত্রটি জমা দিয়েছেন এবং এখন পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট 21 জন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, তারা মনোনয়নপত্রটি জমা দিয়েছেন এবং রাজশাহীর 9টি উপজেলাতে যে বাকি যে মনোনয়ন যারা তুলেছিলেন 56 জন, বিভিন্ন দলের 56 জন যে প্রার্থী, তারাও যে মনোনয়নপত্র সেটি কিন্তু জমা দিয়েছেন। বৃষ্টি, তারেক, ধন্যবাদ জানাচ্ছি। ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় 20 ফুট রেল লাইন তুলে নিয়ে গেছে কে বা কারা। এতে করে লাইনচ্যুত হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেসের 2টি বগি। প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ হয়ে শুরু হয়েছে আংশিক ট্রেন চলাচল। রেলওয়ে পুলিশ জানায় ভোর 5:15টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের 2 কিলোমিটার আগে শালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসে ঢাকামুখী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। রেলপথের ওই জায়গায় 20 ফুট পাত খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিন সহ সামনের 2টি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইন পুনঃসংযোজনের কাজ শুরু করেছে রেলওয়ে। এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ জানিয়েছেন, ময়মনসিংহ থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি 11:14 রুট পরিবর্তন করে ঢাকার পথে রওনা হয়। ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন একইভাবে ভৈরব হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসে দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত নিচে পড়ে গেছে। পরে সবাই এসে দেখে পরে আর কি যাত্রীগুলো অনেক কষ্ট করে সবাই যাইতেছে ব্যাগ নিয়ে। দেখি যে দুর্ঘটনা অনেক খারাপ, অনেক ভয়াবহ সমস্যা। যাত্রী আতঙ্ক মেতে ছিল, যাত্রীদেরকে নিরাপত্তা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, দিয়ে এরা তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। একটা রেল খুলে ফেলছে দুষ্কৃতী করে, আমরা এটা উদ্ধার পরিচালনা আশা করতেছি 3-4 ঘন্টার ভিতরে হয়তো আমরা উদ্ধারটা শেষ করতে পারবো। মব জাস্টিস এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক কর্মশালায় ধর্ম উপদেষ্টা বলেন, ময়মনসিংহের ভালুকায় দীপু হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে পরিবারের সকলের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এ সময় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার আশাবাদও ব্যক্ত করেন উপদেষ্টা। Killing outside the judiciary, it is not acceptable to us. এবং মব জাস্টিস কোনো ক্রমে ইন এনি সার্কামস্টেন্সেস উই কান্ট অ্যালো মব জাস্টিস। তাহলে তো দেশ থাকবে না, সরকার থাকবে না। সারা দেশেই বেড়েছে শীতের দাপট। বিশেষ করে মধ্য পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিখলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়ায়
বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ। আয় রোজগারও কমেছে। কোথাও কোথাও শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এর পাশে বাড়ছে শীতজনিত রোগবালাইয়ের প্রকোপ। প্রচুর শীত, তার মানে 8-10টা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না। কাজ কাম করা মুশকিল, কাজ করা যায় না, আবার কাজ মনে করে ধরলে কাজ করা যাচ্ছে না, আবার ঘুরে বাইরে চলে আসা লাগে। কোন শীত ঘরের বাইরে আসতে পারতেছে না লোকের, মাঠে একটা লোক নাই, কৃষক নাই, রোদ নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, যার জন্য শীত বেশি হচ্ছে। কুড়িগ্রামবাসীর উপরে শীতের প্রভাব কেমন পড়েছে সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী নাজমুল হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। শুনতে পাচ্ছেন কিনা নাজমুল? ঢাকায় তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, যেহেতু উত্তরের জেলা কুড়িগ্রামে কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে জানাবেন। পাশাপাশি হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা? বৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঢাকার তুলনায় যদি আমরা বলি কুড়িগ্রামে তার কয়েক গুণ ঠান্ডা অনুভূত হচ্ছে। আমরা জানি কুড়িগ্রামে 16টা নদ নদী বেষ্টিত জেলা। এই জেলায় প্রায় 4.5 শতাধিক মানুষ রয়েছে, বসবাস 4.5 শতাধিক চরাঞ্চল রয়েছে। এখানটায় প্রায় 8 থেকে 10 লাখ মানুষের বসবাস। তো সেইখানটায় দেখা যাচ্ছে তীব্র শীতের কারণে গেল এক সপ্তাহের মধ্যে আমরা গত শনিবারের দিন এক বেলার জন্য আমরা রোদের দেখা পেয়েছি। আর শীতবস্ত্র বিতরণের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি প্রায় 19,000 কম্বল ইতিমধ্যে বিভিন্ন চরাঞ্চল সহ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে এবং বেসরকারিভাবেও বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে। তবে বাস্তবতার প্রেক্ষিতে আমাদের কুড়িগ্রাম হচ্ছে নিম্ন আয়ের মানুষের একটা বসবাস জেলা। এখানটায় কৃষি নির্ভরশীল জেলা হওয়ার কারণে প্রায় 70 থেকে 75 ভাগ মানুষ কৃষি নির্ভরশীল, কর্মসংস্থানের অভাবে তারা থাকে, যার কারণে শীত বস্ত্র প্রতি বছর ক্রয় করা এক ধরনের বিলাসিতাই বলা চলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এইখানে যে রোজগারটা হয়, মানুষের আয় হয়, সেইটা দিয়ে আসলে প্রতি বছর শীতবস্ত্র ক্রয় করা এক ধরনের বিলাসিতা, যার কারণে স্থানীয় মানুষজন বা শীতার্থ মানুষের একটাই দাবি হচ্ছে যে ত্রাণ দিয়ে আসলে এই 15 থেকে 20 লাখ মানুষ, হতদরিদ্র মানুষকে এই কম্বল দিয়ে আসলে এটা আওতায় নিয়ে আসাটা খুবই মুশকিল, যার কারণে সরকারিভাবে শীতবস্ত্রগুলো যদি দাম কমানো যেত তাহলে এই অঞ্চলের মানুষের কিছুটা শীতের লাঘব হতো, এইরকমটা স্থানীয় লোকজন জানিয়েছে। আমরা যদি একটু নদী পাড়ের মানুষের সঙ্গে কথা বলি তাহলে বোঝা যাবে যে এখানটায় শীতটা কেমন পড়েছে। আমরা একজন বয়স্ক লোকের সঙ্গে কথা বলবো। চাচা, একটু বলবেন আসলে শীত কেমন অনুভূত হচ্ছে কুড়িগ্রামে? শীত অন্য বছরের তুলনায় এবারে আরো একটু বেশি মনে হইতেছে। তো যাই হোক, শীত আরো নাকি বাড়বে, এই জন্যই আমরা আসলে মানসিকভাবে একটু দুশ্চিন্তায় আছি। হ্যাঁ, এই আর কি। শীত বস্ত্র ক্রয় করছেন কি আপনারা? না, এবছরে শীত বস্ত্র ক্রয় করিনি। কেন? পুরাতন যেগুলো আছে সেগুলো এবং পয়সা করি আর্থিক সমস্যার কারণে আর ওগুলো দিয়েই চালানোর চিন্তা ভাবনা করতেছি। এবং যদি গভর্নমেন্ট কোনোভাবে শীত বস্ত্রের ব্যবস্থা করে তাহলে আমাদের এলাকার মানুষের সুবিধা হবে। বৃষ্টি, আপনি যেমনটা শুনছিলেন, আসলে স্থানীয় লোকজন বলছে যে অর্থনৈতিক সংকট এবং তাদের যে ক্রয় ক্ষমতার বাইরে শীত বস্ত্রের দাম থাকার কারণে এবার শীতের ভোগান্তিটা বেড়েছে এই অঞ্চলের মানুষের। বৃষ্টি, এর পাশাপাশি সরকারি সহায়তার দিকেও তাকিয়ে আছেন তারা, শুনছিলাম সেটি। ধন্যবাদ নাজমুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। হাসপাতালগুলো শীতজনিত রোগে আক্রান্তদের ভিড় সহজেই সুস্থ না হওয়ায় অনেকেই বিশেষায়িত হাসপাতালে ছুটছেন। চাঁদপুরে আইসিডিডিআরবিতেও রোগীর চাপে হিমশিম অবস্থা। বেড ফাঁকা না থাকায় মেঝে বারান্দাতেই অনেকে চিকিৎসা দিচ্ছেন। আক্রান্তদের বেশিরভাগই শিশু। তবে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
পৌষের প্রথমার্ধে জেকে বসেছে শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির গ্রামীণ জনজীবন। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। প্রায় প্রতিটি হাসপাতালেই বেড়েছে রোগী ও স্বজনদের ভিড়। সহজেই সুস্থ না হওয়ায় অনেকেই ছুটছেন শীতজনিত রোগের জন্য বিশেষায়িত হাসপাতালে। চাঁদপুর মতলবে আইসিডিডিআরবিতে আর কোনো বেড ফাঁকা নেই। ভর্তি হওয়া রোগীদের 87%ই 5 বছরের কম বয়সী শিশু। অবুঝ সন্তানদের নিয়ে বারান্দাতে দিন কাটছে বাবা মায়ের। বাচ্চার আজকে কয়েকদিন যাবৎ বমি, পাতলা পায়খানা, সাধারণ ওষুধ খাওয়াইছি, আজকে কয়েকদিন ভালো হয় না। প্রথমে ছিল হালকা হালকা জ্বর, তারপরে বমি, মনে করেন এক রাত্রে 7 বার বমি করছে। পাতলা পায়খানা কমে না, বমিও কমে না। একটু যদি আমি আইতে এগুলো যাই, আমার শরীর অস্থির বদিয়া লাগে। বড় রাতে চিকিৎসা করাইছি, চিকিৎসা তেমন হয় নাই, নিয়ে আসছি মতলবে, এখানে আসছি, এখন ওষুধ খাওয়াইলাম। চিকিৎসকরা বলছেন শীতকালে মূলত রোটা ভাইরাসের কারণেই অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় 80%ই 2 বছরের নিচের শিশু। শিশুদের এই ডায়রিয়া সাধারণত রোটা ভাইরাস জনিত কারণে হয়ে থাকে। ডায়রিয়ার পাশাপাশি শিশুর বমি ও জ্বর থাকতে পারে। এই ডায়রিয়া ভালো হতে সাধারণত 3 থেকে 5 দিন সময় লাগে। খাবার স্যালাইন খাওয়াবেন, পথে যদি সিরাপথে স্যালাইন দেওয়া থাকে স্যালাইনটা দিয়ে নিয়ে আসবেন। তা না হলে অনেক সময় প্রতিমধ্যে মারাত্মক পানি শূন্যতায় আমাদের হাসপাতালে আসার আগেই রোগী মৃত্যুবরণ করতে পারে। গত 15 দিনে চাঁদপুর আইসিডিডিআরবিতে প্রায় 4000 রোটাভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ হয়েছে সাতক্ষীরায়। দুপুরে শহরে আসিফ চত্বরে এই বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। অংশ নেন জুলাই যোদ্ধা ইমরান হোসেন, আরফাত হোসেন সহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা। বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্য মেনে নেওয়া হবে না। আধিপত্য বিরোধী থাকার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে। হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের গ্রেফতার, দ্রুত বিচারের দাবি জানান তারা। হবিগঞ্জ জেলার সাথে ভারতের সীমান্ত প্রায় 103 কিলোমিটার। দুর্গম পাহাড়, নদী আর অরণ্যে ঘেরা এই সীমান্ত প্রতিদিনই নানা চ্যালেঞ্জ তৈরি করে। মাদক ও চোরাচালান রোধে দিনরাত কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আর সীমান্তের বাস্তব চিত্র জানাচ্ছেন হবিগঞ্জ থেকে আমাদের সহকর্মী প্রদীপ দাস সাগর। অন্ধকারে ডুবে থাকা সীমান্ত, ঝিঝি পোকার শব্দ আর নিস্তব্ধতা ভেঙে রাতভর পায়ে হেঁটে চলা। সামান্য সন্দেহজনক নড়াচড়াতেই সর্বোচ্চ সতর্কতায় বিজিবির টহল দল। প্রতি রাতেই সীমান্ত পাহারার পাশাপাশি শুরু হয় এক নীরব যুদ্ধ, মাদক ও চোরাচালান প্রতিরোধের যুদ্ধ। ভোরের আলোয় কাটে অন্ধকার, তবুও থামে না পাহারা। পাহাড়ি পথ, নদী, বন আর দুর্গম সীমান্ত 103 কিলোমিটার এলাকা জুড়ে 16টি বিওপির মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি। ড্রোন, আধুনিক থার্মাল ইমেজার আর তথ্যভিত্তিক নজরদারিতে শক্তিশালী হয়েছে সীমান্ত নিরাপত্তা। এর প্রভাব পড়েছে সীমান্তবাসীর জীবনেও, ফিরেছে স্বস্তি। আগে তো অনেক আমাদের ভয়ভীতি থাকতো, ওই যে সন্ধ্যার পরে এদিকে রাত্রেবেলা আমরা ঘুমাইতাম, যারা বাইরে শব্দ পেতাম যে উঠানে দিয়ে মানুষ আসা যাওয়া করতো, এই একটা আতঙ্কে থাকতাম আমরা। রাস্তাঘাটে নিরাপত্তা পাইতাম না। আর এখন বর্তমানে ওনারা টহল পার্টি বিজিপি ঘুরছে, এই কারণে আমরা এখন নিরাপত্তা পাই। যে সীমান্ত একসময় পরিচিত ছিল ঝুঁকি আর চোরাচালানের জন্য, সেখানে আজ পরিবর্তন দৃশ্যমান। চোরাচালান দমনের পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বিজিবি। দুর্গম সীমান্ত এলাকায় নিয়মিত পরিচালিত হচ্ছে মেডিকেল ক্যাম্প। স্বল্প আয়ের মানুষ পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে শিক্ষা উপকরণ। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিনামূল্যে ক্যাম্পিং করা হয়েছে, ওষুধপত্র দেওয়া হয়েছে এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ডাক্তার এসেছিল, নার্স এসেছিল, বিজিপি এরাও এসেছিল। আমাদের খুব ভালো লেগেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান। ভিডিও নজরদারি ও তথ্যভিত্তিক অপারেশনের মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে সংঘবদ্ধ চোরাচালান চক্র।
বিজিবির কঠোর তৎপরতায় প্রায় প্রতিদিনই জব্দ হচ্ছে মাদক ও চোরাচালান পণ্য। চলতি বছরের 21 ডিসেম্বর পর্যন্ত 11.5 কোটি টাকার মাদক এবং প্রায় 61 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে 24 জনকে। চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে সফলতার স্বীকৃতি হিসেবে এবছর দেশ সেরা নির্বাচিত হয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন। সফলতার পাশাপাশি রয়ে গেছে চ্যালেঞ্জ। চোরা কারবারিরা বদলাচ্ছে কৌশল, তৈরি করছে নতুন নতুন রুট। তবুও সব প্রতিকূলতা মোকাবিলা করে সীমান্ত রক্ষায় সফলতার স্বাক্ষর রাখছে বিজিবি। গত এক বছরের চিত্র যদি আপনি দেখেন, আমরা বিগত প্রায় 7-8 বছরের স্ট্যাটিস্টিক যদি আমি বলি, আমরা কিন্তু রেকর্ড ভঙ্গ করেছি। বিপুল পরিমাণ আমরা মাদক, গাঁজা, মদ, ফেন্সিডিল, অন্যান্য যে সমস্ত জিনিসপত্র আছে সব আমরা আটক করতে সক্ষম হয়েছি। সীমান্ত জুড়ে নিরবচ্ছিন্ন পাহারা আর মানবিক উদ্যোগে নিরাপদ সীমান্তের প্রত্যয়ে অটল বর্ডার গার্ড বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভারত সীমান্তের ঠিক 0 পয়েন্টে। আমার পেছনে ভারতীয় সড়কে চলাচল করছে তাদের যানবাহন। আধুনিক প্রযুক্তি, বহুমুখী কৌশল আর স্থানীয়দের সহযোগিতায় সীমান্ত রক্ষায় আরও জোরদার হচ্ছে বিজিবির টহল ব্যবস্থা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। যাচ্ছে মালয়েশিয়ায়। স্বাদ গন্ধে অতুলনীয় হওয়ায় দিন দিনই চাহিদা বাড়ছে এবং দিন দিনের চাহিদা বৃদ্ধি, স্বাদ, পুষ্টি, গন্ধে অনন্য হয়ে উঠছে মরিচ। আবাদ কম হলেও বিদেশে রপ্তানি করে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। বিদেশে এই মরিচের চাহিদা বেশি থাকায় রপ্তানিতে সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। উৎপাদন ও বাজার আরও বড় করতে কৃষক উদ্যোক্তাদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। রোদে ঝলমলে মাঠে নারীদের কর্মচাঞ্চল্য। এই মাঠেই আবাদ হচ্ছে স্বাদ ও গন্ধে অতুলনীয় মরিচ, যার ঝাঁজ পৌঁছাবে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও। মরিচ গাছের গাঢ় সবুজে ছেয়ে গেছে জামালপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ। বৈরী আবহাওয়ায় এবার মরিচের আবাদ ও ফলন কম। তবে স্থানীয় বালিজুরি ও হাইব্রিড মরিচ বিদেশে রপ্তানি হওয়ায় দাম পেয়ে খুশি চাষিরা। বিদেশ গেলে আমাদের জন্য ভালো, কারণ বিদেশ গেলে আমরা দাম পাবো। বাইরে যাইতেছি ইম্পোর্টের মাল, এখন আমরা করতেছি হাতে বুলাইতে পারতেছি, এরই জন্য আমাদের জন্য। মাদারগঞ্জের গাবের গ্রাম বাজারে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে এমন কর্মব্যস্ততা। মাঠ থেকে প্রতি কেজি মরিচ বাজার দর থেকে 4 থেকে 5 টাকা বেশি দিয়ে ক্রয় করছেন পাইকাররা। পরে প্যাকেটজাত করে চট্টগ্রাম বন্দর দিয়ে পাঠানো হচ্ছে মালয়েশিয়াতে। প্রতি কার্টুনে থাকছে 9 কেজি। বাংলাদেশের মরিচ দেখতেও সুন্দর, খেতেও অনেক সুস্বাদু, তাই আমাদের মরিচ দেশের বাইরে অনেক পছন্দ করছে। ক্ষেত থেকে সংগ্রহ করে আমি বাছাই করি, যেগুলো আমরা মনে খারাপ মালগুলো আছে ওগুলো আমরা ফেলে দিয়ে আমরা এগুলো কার্টন করি। চলতি মৌসুমে এখন পর্যন্ত 700 মেট্রিক টন মরিচ রপ্তানি হয়েছে মালয়েশিয়ায়। সাধারণ বাজারে প্রতি কেজি মরিচ 28 টাকা হলেও রপ্তানি হচ্ছে 34 টাকা কেজি দরে। এতে দেশ অর্জন করছে বৈদেশিক মুদ্রা আর প্রান্তিক কৃষকের মুখে ফুটছে হাসি। উদ্যোক্তারা জানান, মালয়েশিয়ার বাজারে ব্যাপক চাহিদা থাকায় সঠিক মানের মরিচ রপ্তানি করা গেলে এই পণ্যের সম্ভাবনা রয়েছে অনেক। মালয়েশিয়া মার্কেটে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে চাহিদা আছে। এটা যদি আমরা বাংলাদেশ থেকে এটা স্বয়ংসম্পূর্ণ কোয়ালিটিফুল করে মাল দিতে পারি। মরিচের বাজার আরো বড় করতে কৃষকদের সাথে উদ্যোক্তাদের সহায়তা করার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা। শুধু মালয়েশিয়া না, আরো অন্য দেশে যেতে পারে সেই বিষয়টা আমরা করব, যাতে কৃষকের যে পণ্যটা আমরা মানসম্পন্ন, গুণগত মান এবং এক্সপোর্টেবল যাতে হয়, সেই বিষয়গুলি আমরা কৃষি বিভাগ থেকে দেখব এবং তাদেরকে সেই মানের তৈরি করব। চলতি মৌসুমে জেলার 6,500 হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 86,362 মেট্রিক টন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। আর এই ছিল আমার কাছে।